প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল এর বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা কি ভাবছেন তা নিয়েই আমাদের আজকের পর্ব। ৫ আগস্ট বা ৩৬শে জুলাইয়ের আগে পরে বাংলাদেশের সাথে অন্যান্য দেশগুলোর সম্পর্কে এক ধরনের পরিবর্তন এসেছে। যে দেশগুলোর সাথে শীতল সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক এখন অনেকটাই ভালো, আবার সবচেয়ে উষ্ণ সম্পর্কে থাকা দেশটির সাথে সম্পর্ক এখন অনেকটাই শীতল। পাঁচ আগস্টের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের দূরত্ব ছিল চোখে পড়ার মতো। আবার প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে ছিল বাংলাদেশের সবচেয়ে গাঢ় বন্ধুত্ব। ৫ আগস্ট বা ৩৬শে জুলাইয়ের পর বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্কেও চোখে পড়ার মতো পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন ছিল কয়েক বছর ধরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ চাপেও ফেলে বাংলাদেশকে। সেখানে ৫ আগস্টের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিলে বিশ্ব এক নতুন চিত্র দেখে, যেখানে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আসে সহযোগিতার বার্তা। পশ্চিমা উন্নত বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানদের সাথেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দেন ড. মোহাম্মদ ইউনূস, যেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। এর বাইরে পাকিস্তানের সাথেও সম্পর্কের উন্নয়ন হয় বাংলাদেশের। অন্যদিকে ৫ আগস্টের পর দেশে সনাতন সম্প্রদায়ের উপর হামলা হবার অভিযোগ করা শুরু করে ভারত। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা যেমন হয়, তেমনি কলকাতার উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়, যেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করার ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষোভ হয় বাংলাদেশে। জাতীয় পতাকা অবমাননা মেনে নিতে পারেনি দেশের মানুষ। এছাড়া রিউমার স্ক্যানারের প্রতিবেদনে উঠে এসেছে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬ জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন জাহিদ আহসান এবং আনিকা তাসিনা। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। জুলাই অভ্যুত্থানের পরে এই মুহূর্তে এসে আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কেমন আদতে? বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে নিশ্চয়ই আগের থেকে আরও বেশি সুদৃঢ় হবে এবং বৈশ্বিক যে সকল সমস্যার মোকাবেলা আমরা আওয়ামী ফ্যাসিজমের জন্য ভোগ করতাম তা কমে আসবে। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে বিরূপ আচরণ আমরা গত বেশ অনেক দিন ধরে লক্ষ্য করছি, সেটা যদি ভারত কমিয়ে নিয়ে না আসে তাহলে সেখানে আরও বেশি বিরূপতার সম্মুখীন হব এবং আমরা সেটা মোকাবেলা করতে প্রস্তুত আছি বলে মনে করছি। আপনার কি মনে হয় তাসিনা, যে আমি শুধু বলছি যে ওভারঅল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক আসলে কেমন? আমরা নিশ্চয়ই আশা করি যে আমাদের সম্পর্ক ভালো হবে, দৃঢ় হবে, কিন্তু এই মুহূর্তে আসলে কি মনে হয় কেমন আছে আমাদের সম্পর্ক? বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা আসলে উন্নীত হয়েছে জুলাই বিপ্লবের পরে। কারণ এতদিন বাংলাদেশ পরিচিত ছিল বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং মানুষকে মানুষের মর্যাদা না দিয়ে একটি দেশ হিসেবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের সাহসিকতা এবং তাদের আমি মনে করি মনোবলের কারণে আমরা বিশ্বের দরবারে আরও সম্মানিত হয়েছি এবং বাকি দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। এই যে আপনি বললেন যে ভারতের বিরূপ এবং হলো যে বিমাতাসুলভ আচরণ, আপনার কি মনে হয় এই মুহূর্তে প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ককে কিভাবে মূল্যায়ন করবেন আপনি যদি করতে হয়? ভারতের সঙ্গে আমরা
কখনোই শত্রুতা চাই না। ভারতের সঙ্গে আমরা একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের যে সম্পর্ক থাকে সেভাবেই চাই। কিন্তু আমরা গত ফেসিজমের আমলেও লক্ষ্য করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যদি বাংলাদেশে কেউ কোনো প্রতিবাদ উচ্চারণ করত, তাহলে সেখানে কোনো এক অজানা অদৃশ্য আধিপত্যবাদী কারণে ভারত ইনভলভ হয়ে যেত। একই সঙ্গে আমরা দেখেছি আওয়ামী লীগ একরকমের বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল, যেন বা বাংলাদেশ একটা কলোনি এবং ভারত এর শাসক। যেমন করে আমরা পলাশী যুদ্ধের পর থেকে 1947 সাল অবধি ব্রিটিশ কলোনি ছিলাম, মনে হচ্ছে এখন আমরা ভারতের কলোনি। আওয়ামী লীগ ঠিক এভাবেই ভারতের কাছে বাংলাদেশকে ইজারা দিয়ে রেখেছিল। তারপরে যখন আমরা গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়ে দিতে বাধ্য হলাম, এরপর থেকে আমরা ভারতের এই আগ্রাসনবাদিতা এবং আধিপত্যবাদিতার আরেকটা নতুন চেহারা দেখা শুরু করলাম। আমরা দেখলাম যখন বিশ্বের অন্যান্য দেশ আমাদের এই ছাত্র জনতার আপরাইজিংকে নানাভাবে মূল্যায়ন করছে, পুরো বিশ্ব যখন আমাদেরকে বাহবা দিচ্ছে, আমরা প্রত্যেক জায়গাতে দেখছি। আমরা জাতিসংঘে দেখেছি, আমরা এরপরে কোরিয়াতে দেখেছি, আমরা প্রত্যেক জায়গাতে দেখেছি। কিন্তু সেখানে দেখলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে ভারতের অ্যাপ্রিসিয়েট করার বদলে তারা এটা নিয়ে আরও চিন্তিত। আমরা দেখলাম বাংলাদেশে গণহত্যা চালানো শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় না দিলেও ভারত এখনও তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমাদের দেশ থেকে ছাত্র জনতা, আমাদের সরকার বারবারের প্রতিবাদ জানালেও ভারত সে বিষয়ে একেবারে নির্বিকার। একই সঙ্গে আমরা দেখলাম বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে ভারত নানাভাবে ইন্টারফেয়ার করে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এই বিষয়ে তাদের একমাত্র সহযোগী হচ্ছে আওয়ামী লীগ। আমরা মনে করি ভারত একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে তার সম্পর্ক হওয়া উচিত। কোনোভাবেই শুধুমাত্র আওয়ামী লীগ যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, গণহত্যার দোষর, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত না। ভারতকে অবশ্যই এই রকমের এক পেশে সম্পর্ক, যেটা একটা আগ্রাসনবাদিতার আধিপত্যবাদের জন্ম দেয়, আমি যেটাকে একটা প্যালেস্টাইনে ইসরায়েলি যে মডেল, যে জায়নবাদ, সেটার সঙ্গে তুলনা করতে চাই। আশা করি এই রকমের আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদ থেকে ভারত সরে আসবে এবং আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে পারবো। আনিকা তাহসিন, আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে, যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয়? আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের উপদেষ্টা মহোদয় নাহিদ ইসলাম, তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি বক্তব্য পেশ করেছেন যে ভারতের বিজেপি বাংলাদেশের ইস্যুগুলোকে তাদের